আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অষ্টম শ্রেণীতে রয়েছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। এবং আমাদের আজকের দিনে আরেকটি সকালে আমি একটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে 4টি সৃজনশীল করার কথা ছিল, কিন্তু কথা হচ্ছে কি এখানে দেখা যাচ্ছিল যে আমরা যে সৃজনশীল করার সময় যেটা হয়েছে যে 4টা সৃজনশীল করার কথা ছিল, কিন্তু বিল্ডিং এর কাজ চলার কারণে দুটো করিয়েছিলাম আর দুটো বাকি ছিল। তো আমি আপনাদের জন্য তৃতীয় প্রশ্নটা নিয়ে আসছি। জাস্ট এ মিনিট, একটা কল আসছে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনলাইনে ক্লাস নিতেছি। তুমি আমার রুমে চলে আসো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই শেষ হবে আর 1 ঘন্টা লাগবে প্রায়। আচ্ছা, আরে মাত্র শুরু করছি। আচ্ছা, তুমি আসো, সমস্যা নেই, আসো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, মূলত তৃতীয় যে প্রশ্নটা আছে সেখানে লেখা আছে, এক ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক 6% চক্রবৃদ্ধি মুনাফায় 20,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 3,000 টাকা পরিশোধ করেন। প্রথম প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির বার্ষিক সরল মুনাফা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির দ্বিতীয় বছরান্তে প্রারম্ভিক মূলধন কত সেটা নির্ণয় করতে বলছে। গ নং-এ বলছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নে বলেছে যে ওই ব্যক্তির বার্ষিক সরল মুনাফা নির্ণয় করো। আচ্ছা, প্রথমত সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি, ক নং প্রশ্নের সমাধান খেয়াল করেন। ক নং প্রশ্নের সমাধানটা করছি। ক নং প্রশ্নে কি বলেছে যে ওই ব্যক্তির সরল মুনাফা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, আমরা জানি I ইকুয়াল পি আর এন। তো এখানে আমাদের পিটা হচ্ছে কি আসল, তাহলে আসল পি সমান কত? পি হচ্ছে এই যে ব্যাংক থেকে তিনি যত টাকা ঋণ গ্রহণ করেছেন সেটাই হচ্ছে কি তার আসল। তাহলে আসল কত? 20,000 টাকা। তাহলে পি সমান হবে 20,000 টাকা। ওকে, এরপরে হচ্ছে আর, আর মানে মুনাফার হার। তাহলে মুনাফার হারকে আমরা প্রকাশ করি কি দিয়ে? আর দিয়ে। দেখো এখানে দেওয়া আছে বার্ষিক 6% চক্রবৃদ্ধি মুনাফা, কিন্তু আমাদের প্রশ্নে বলছে মুনাফা। তাহলে এই যে 6% চক্রবৃদ্ধি মুনাফা আছে, এটাকে আমাদের কি করতে হবে? মুনাফার হার ধরে নিতে হবে। তাহলে মুনাফার হার আর সমান কত পার্সেন্ট? 6%। 6% মানে কি? 0.06। এরপরে এন, এন মানে হচ্ছে সময়। এন মানে কি? সময়। সময় এন সমান, দেখো এখানে প্রশ্নে বলা আছে বার্ষিক। বার্ষিক মানে কি? 1 বছর। বার্ষিক মানে কি? 1 বছর। তাহলে এন সমান কত হবে? 1 বছর। তো আমাদের কি নির্ণয় করতে হবে? সরল মুনাফা নির্ণয় করতে হবে। অর্থাৎ মুনাফা আই ইকুয়াল কত, এটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। জাস্ট আমরা এখন এই মানগুলো এখানে বসিয়ে দিই, তাই হয়ে যাবে। তাহলে 20,000 গুণন আর হচ্ছে কত? 0.06, আর এন হচ্ছে কত? 1। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি 20,000 গুণন 0.06 গুণন 1, অর্থাৎ 1200। কত পেলাম? 1200 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমরা জাস্ট লিখে দিব অতএব 1200 টাকা। এভাবেই আমরা কি করব? সরল মুনাফা নির্ণয় করব। যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন আমাদেরকে আসল দেওয়া থাকে, মুনাফার হার দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে, তাহলে সরল মুনাফার সূত্র আমরা কোনটা ইউজ করব? আই ইজ ইকুয়াল টু কি? পি আর এন। যেখানে পি হচ্ছে কি আসল, যেটা কত দেওয়া ছিল? 20,000 দেওয়া ছিল, এই যে 20,000 লিখেছি। আর মুনাফার হার কত দেওয়া ছিল? 6%, এই যে
আর হচ্ছে 6%, অর্থাৎ 0.06। আর এন সময় এন এখানে বলছে বার্ষিক, এখানে কিন্তু আমাদের বলে নাই যে ওই ব্যক্তির 2 বছরের 3 বছরের এরকম কোনো কথা উল্লেখ নেই। আমাদের জাস্ট কি লেখা আছে যে ওই ব্যক্তির বার্ষিক সরল মুনাফার হার কত হবে। বার্ষিক মানে কত? 1 বছর। বার্ষিক মানে কত? 1 বছর। তাহলে এই যে বার্ষিক এন সমান কত নিয়েছি? 1 নিয়েছি। আর মুনাফার সমান কত? আই, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি মুনাফা আই ইকুয়াল টু কি? পি আর এন। ওকে, আচ্ছা তুলে নেন, একটু শব্দ হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন সমাধানের দিকে এগিয়ে যাই। আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলেছে? আমাদের দ্বিতীয় প্রশ্নে বলেছে যে ওই ব্যক্তির দ্বিতীয় বছরান্তে প্রারম্ভিক মূলধন কত হবে। খেয়াল করে দেখেন, এখানে মূলত ওই ব্যক্তি যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেটা কিভাবে নিয়েছে? চক্রবৃদ্ধি মুনাফায় নিয়েছে। কিভাবে নিয়েছে বলেন? চক্রবৃদ্ধি মুনাফায় নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আসলে কি? 1 বছর শেষে যেটা আমাদের কি চক্রবৃদ্ধি মূলধন আসবে সেটাই হচ্ছে কি দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন। আমি আবারও বলতেছি, 1 বছর শেষে যে আমাদের চক্রবৃদ্ধি মূলধন আসবে সেটাই কি দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মানে কি একদম শুরুতে। আপনি জানেন যে এরকম বিষয়টা আপনি অলরেডি শিখে ফেলছেন। যেমন ধরেন 100 টাকায় 1 বছরে যদি 5 টাকা মুনাফা হয়, তখন আমাদের মুনাফা আসল কত হবে? 100 যোগ 5 টাকা মানে কত টাকা? 105 টাকা। কত টাকা? 105 টাকা। আর এই 105 টাকায় কি হবে? দ্বিতীয় বছরের শুরুতে কি হিসেবে কাজ করবে? মূলধন হিসেবে কাজ করবে। সেটা কোন ক্ষেত্রে? শুধুমাত্র চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। আমি আবারও বুঝাচ্ছি, আবার খেয়াল করেন। মনে করেন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কত টাকা? 100 টাকা। কত টাকা ঋণ নিয়েছেন? 100 টাকা। এটা ছিল আপনার একদম শুরুতে, অর্থাৎ প্রথম বছরের শুরুতে, এবং সেটা ছিল কত হারে? 5% হারে। কত হারে? 5% হারে। অর্থাৎ 100 টাকায় 1 বছর আপনাকে কয় টাকা মুনাফা দিতে হবে? 5 টাকা। অর্থাৎ আপনি 100 টাকায় 1 বছরে কত টাকা মুনাফা দিবেন? 5 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে, দ্বিতীয় বছরের শুরুতে আপনার মুনাফা মূলধন কত হবে? অর্থাৎ মুনাফা এবং মূলধন অর্থাৎ আসল যোগ করলে কত হবে? 100 যোগ 5 কত টাকা? 105 টাকা। আর এই 105 টাকাই হবে দ্বিতীয় বছরের কি স্যার? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক কি? মূলধন। অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে আমাদের এই যে মুনাফা আসল যেটা পেলাম 105 টাকা, সেটা কি প্রারম্ভিক মূলধন হিসেবে কি করবে? কাজ করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রশ্নে তো আর আসল কি দেওয়া নেই, 100 টাকা দেওয়া নেই, মুনাফার হার কি নেই, 5% নেই, ঠিক আছে না? এখন আমাদের এখানে প্রেক্ষাপট হচ্ছে সেম প্রেক্ষাপট, কিন্তু জাস্ট মানগুলো কি ভিন্ন ভিন্ন দেওয়া। এখানে আমাদের আসল হিসেবে কত আছে? 20,000 টাকা। আর মুনাফার হার দেওয়া আছে কত পার্সেন্ট? 6%। তাহলে আমরা প্রথমে কি করব? 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিব। কিন্তু অঙ্কটি সমাধান করার শুরুতে আমরা এইভাবে লিখে নিব যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনই হবে দ্বিতীয় বছরের কি? প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা কি লিখে নিব? খ নং প্রশ্নের শুরুতে আমরা লিখে নিব 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনই হবে দ্বিতীয় বছরের। আমাদের প্রশ্নে তো দ্বিতীয় বছরের কথাই বলছে। দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, এই কথাটা আমাদের কি করতে হবে? লিখে নিতে হবে, তাহলে সহজ হবে। তাহলে আমরা কি করব? আমরা জানি
চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল কি? সি ইকুয়াল হচ্ছে পি, যে নিচেই আছে, পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কি এন। আরেকবার একটু শব্দ হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটু কয়েল জ্বালাবো তো একটু ধোঁয়া আসতে পারে, হয়তো মশার অনেক উপদ্রব, ঠিক আছে? আচ্ছা, ট্রেনও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ট্রেন যাচ্ছিল, শব্দ হচ্ছে আর কি। আমরা একটু সাইড নোট গুলো দিয়ে দিই এখানে। আসলে আপনারা জানেন কিন্তু যে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কি পি ইনটু 1 প্লাস আর তার পাওয়ার কি এন, পি ইনটু কি 1 প্লাস আর তার পাওয়ার কি এন। এখন এখানে আসল কত? আসল হচ্ছে কি পি, যেটা হচ্ছে কত টাকা? 20,000 টাকা। ওকে, মুনাফার হার প্রশ্নেই দেওয়া আছে, দেখেন মুনাফার হার কত দেওয়া আছে? 6%। তাহলে মুনাফার হার সমান কত পার্সেন্ট? 6%। 6% মানে কত? 0.06। আর এখানে সময় আমরা তো এখানে কত বছরের জন্য করব? 1 বছরান্তের জন্য করব, তাই না? তাহলে এখানে সময় n ইকুয়াল কত হবে? 1 বছর। ওকে, তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দিই। পি হচ্ছে কত? 20,000, 1 প্লাস আর এর মান কত? 0.06, আর এন এর মান কত? 1। তাহলে 20,000 গুণন হচ্ছে কত? 1.06। দেখেন উপরে পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া কি কথা? একই কথা, দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। তাহলে আমরা গুণ দিব কাকে? 20,000 কে গুণ দিব হচ্ছে 1.06 দিয়ে। তাহলে কত আসবে? 21,200। কত আসবে? 21,200। ঠিক আছে, 21,200 টাকা। আর এটাই হচ্ছে কি আমাদের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। আর দেখেন এই অঙ্কটি সমাধানের শুরুতে আমি লিখে দিয়েছিলাম 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনই হবে কি? দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এখানে শেষে জাস্ট লিখে দিব, সুতরাং দ্বিতীয় বছরান্তে প্রারম্ভিক মূলধন হবে 21,200 টাকা। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। একটু দেখে নেন, আমি একটু কাজ করি। দশটাই তো বাজে। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা একটু বোঝার চেষ্টা করেন অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার আমরা আমাদের তৃতীয় প্রশ্নের উত্তরের দিকে এগিয়ে যাই। তো আমাদের তৃতীয় প্রশ্নে বলছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর তার আর কত টাকা ঋণ থাকবে। কথা হচ্ছে তিনি কিন্তু বলা আছে যে প্রতি বছর শেষে তিনি কত করে কি করেন? ঋণ পরিশোধ করেন, 3,000 টাকা করে ঋণ পরিশোধ করেন। তাহলে আমরা কিন্তু খ নং হতে কি পেলাম? খ নং হতে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা
মূলত প্রথমে যেটা করব সেটা হচ্ছে 1 বছর অন্তে যত চক্রবৃদ্ধি মূলধন বের হয়েছে সেটা থেকে 3000 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে, কারণ সে প্রতি বছর শেষে 3000 টাকা করে কি করেন, পরিশোধ করেন। দেন 3000 টাকা করে পরিশোধ করার পর সে যখন প্রথম বছর শেষে 3000 টাকা পরিশোধ করবে, তাহলে তার চক্রবৃদ্ধি মূলধন 3000 টাকা কমে আসবে, এবং 3000 টাকা কমে যত টাকা হবে সেই টাকাটাই কি হবে, দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন হিসেবে কি করবে, কাজ করবে। দেন আমরা দ্বিতীয় বছরের কি বের করব, চক্রবৃদ্ধি মূলধন বের করব, এবং সেখান থেকে আবার পুনরায় 3000 টাকা কি করব, বিয়োগ করব, কারণ সে দুটি কিস্তি কি করবে, পরিশোধ করবে। এবং আমরা দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর দেখবো যে আসলে তার কত টাকা বকেয়া থাকে বা বাকি থাকে, সেই টাকাটাই কি তার কি থাকবে, ঋণ হিসেবে থাকবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা জাস্ট এখানে লিখব খ হতে পাই, খ হতে পাই 1 বছর আনতে বা প্রথম বছর আনতে, প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন মেবি 2100 মানে 21200 টাকা বের হয়েছে। মূলধন কত বের হয়েছিল, 21200 টাকা। ঠিক আছে, আমি একটু আগে কমেন্ট দেখলাম যে জারিফ কমেন্ট করছে, তো জারিফকে আমি বলতে চাই সামনে এসএসসি পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আর যদি সম্ভব হয় এই মাসে আমি আপনার সাথে দেখা করব। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করেন মনোযোগ দিয়ে। আচ্ছা, 21200 টাকা, তাহলে সে তো প্রথম বছর আনতে কি 1 বছর শেষে অর্থাৎ প্রতি বছর শেষে সে কত টাকা পরিশোধ করে, এই 3000 টাকা পরিশোধ করে। তাহলে আমরা এইভাবে লিখবো যে প্রথম বছর 3000 টাকা পরিশোধ করার পর বাকি থাকবে বা ঋণ থাকবে, প্রথম বছর 3000 টাকা পরিশোধ করার পর ঋণ থাকবে 21200 3000, তাহলে কত হবে, 18200 টাকা। এই যে 18200 টাকা, এটা মূলত কি করবে, দ্বিতীয় বছরের শুরুতে অর্থাৎ প্রথম বছর শেষে ঋণ পরিশোধ করার পর কি এটা বাকি থাকবে, এই যে 18200 টাকা, এটা কি করবে, দ্বিতীয় বছরের শুরুতে মূলধন হিসেবে কি করবে, কাজ করবে। তাহলে আমরা এবার লিখবো যে দ্বিতীয় বছর শেষে, কত বছর শেষে, দ্বিতীয় বছর শেষে তার কি চক্রবৃদ্ধি মূলধন, কি বছর শেষে বলো, দ্বিতীয় বছর শেষে, গোল হয়েছে মনে হয়, আউট হয় নাই, দ্বিতীয় বছর শেষে বাংলাদেশ আর ইন্ডিয়া ফুটবল খেলতে, স্যার এদিকে আমি ক্লাস নিতেছি, বিষয়টা কি একটু অন্যরকম, ঠিক আছে না। আচ্ছা, দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে কত হবে, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু কি পি ইনটু 1 প্লাস আর তার পাওয়ার কি এন, যেখানে আমাদের পি হচ্ছে কত, 18000, তারপর আমার ছিল কত, বাকি ছিল কত, 18200 টাকা ঋণ ছিল, এবং সেই 18200 টাকা কি হিসেবে কাজ করবে, আসল হিসেবে কাজ করবে। 1 প্লাস আর, আর কত ছিল, 6%, 6% মানে কত, 0.06, আর পাওয়ার কি হবে, এন। এখানে দেখো লিখেছি দ্বিতীয় বছর শেষে, কিন্তু কথা হচ্ছে আমার যে পিরিয়ড টাইমটা ছিল, মানে আমার যে আসলটা ছিল 18200 টাকা, সেটা মূলত কয় বছরের জন্য আমি ব্যাংক থেকে নিয়েছিলাম, কয় বছরের জন্য নিয়েছি, কারণ আমি তো প্রথম বছর শেষে পরিশোধ করে দিয়েছি, তাহলে প্রথম বছর থেকে দ্বিতীয় বছর পর্যন্ত সময়ের গ্যাপটা হচ্ছে কত বছর, 1 বছর, অর্থাৎ সময়টা হচ্ছে কত, 1, সময়টা কত হবে, 1 হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে পাওয়ার হিসেবে কত হবে, 1। ওকে, আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন করি। ঠিক আছে, তাহলে 18200 গুণন, দাঁড়াও আইসো আবার, হ্যাঁ, আমরা যেখানে ছিলাম আর কি, আমার এক ক্লাসমেট এসেছিল, মানে
ক্লাসমেটের চেয়েও বেশি খুব কাছের লোক এসেছিল আর কি। 18,200 গুণন হচ্ছে কত? দেখো 18,200 গুণন হচ্ছে 1.06, পাওয়ার 1 না দিলেও চলবে, এত টাকা। তাহলে 18,200 গুণন হচ্ছে 1.06, তাহলে কত হলো? 19,292 টাকা। কত হচ্ছে? 19,292 টাকা। এটা হচ্ছে কি আমার দ্বিতীয় বছর শেষে আবার কি সেই সুদের টাকা জমা হয়ে আমার টাকা টোটাল ঋণ হয়ে গেছে কত টাকা? 19,292 টাকা। আমি আবার কত টাকা দ্বিতীয় বছর শেষে কত টাকা আবার পরিশোধ করব? 3,000 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে 3,000 টাকা পরিশোধ করার পর ঋণ থাকে, দেখো 19,292 বিয়োগ হচ্ছে কত? 3,000 টাকা। ঠিক আছে, তাহলে 19,292 থেকে যখন আমি 3,000 টাকা বিয়োগ করবো কত হবে? 16,292 টাকা। 16,292 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে যখন আমি 3,000 টাকা পরিশোধ করবো তখন 3,000 টাকা পরিশোধ করার পর আমার ঋণ থাকবে কত? 16,292 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্সার এটাই তো আমাদের জানতে চেয়েছে যে দ্বিতীয় কিস্তি কখন সে পরিশোধ করবে? দ্বিতীয় বছর শেষেই। সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর আর কত টাকা ঋণ থাকবে? 16,292 টাকা। তাহলে আমরা লিখে দিই, সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর ঋণ থাকবে 16,292 টাকা। এটাই হচ্ছে কি আমাদের গ নং প্রশ্নের সমাধান। তোমরা একটু দেখে নাও, আমি একটু দেখি যে জাস্ট লাইভ ক্লাসটা চলমান আছে কিনা। আচ্ছা ঠিক আছে, লাইভ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে তৃতীয় সৃজনশীল, যেটা আমি আপনাদের জন্য সিলেক্ট করছিলাম, সেই প্রশ্নের সমাধান। আপনারা যদি একবারে না বুঝেন, কষ্ট করে হলেও যেখানে না বুঝবেন সেখানে কি করবেন? আরেকবার একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি আপনাদেরকে এবার আমাদের যে চতুর্থ প্রশ্ন সেটার সমাধান দেখাবো। তাহলে চতুর্থ প্রশ্নটা আগে লিখে নিতে হবে বোর্ডের মধ্যে, একটু সময় দেন আমাকে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের অনুশীলনী 2.2 এর আগের পৃষ্ঠায় একটা সৃজনশীল দেওয়া আছে। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, আপনারা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা আমাদের চতুর্থ প্রশ্নে চলে যাই। চতুর্থ প্রশ্নটা হচ্ছে এরকম যে 6,500 টাকা R% সরল মুনাফায় কত পার্সেন্ট? R%। আচ্ছা, আমাদের চতুর্থ প্রশ্নটা হচ্ছে এরকম, 6,500 টাকা R% সরল মুনাফায় কয় বছরের জন্য? 4 বছরে। 4 বছরে মুনাফা আসলে কত হয়? 8,840 টাকা হয়। 8,840 টাকা হয়। ঠিক আছে, দেন এখানে বলছে দেন পরবর্তীতে x টাকা বিনিয়োগ করা হয়। পরবর্তীতে কত টাকা বিনিয়োগ করা হয়? x টাকা বিনিয়োগ করা হয়। পরবর্তীতে
এক্স টাকা বিনিয়োগ করা হয়। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে আর এর মান নির্ণয় করো। আর এর মান নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্ন। দেন আমাদের খ নং প্রশ্নে বলছে যে আর% সরল মুনাফায় এক্স টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়। খ নং প্রশ্নে বলেছে যে আর% সরল মুনাফায় এক্স টাকা 4 বছরে মুনাফা আসলে কত হয়? 10,200 টাকা হয়। তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে যে আর% সরল মুনাফায় এক্স টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়। দেন প্রশ্নে জানতে চেয়েছে যে এক্স এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলছে? এক্স এর মান। তাহলে এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, আর গ নং প্রশ্নে আমাদের বলেছে যে আর% মুনাফায় এক্স টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার ব্যবধান কত হবে? আর% মুনাফায় এক্স টাকার সরল মুনাফা আসলে এখানে প্রশ্নে একটু ভুল আছে। এখানে আমি আসলে যে বই থেকে প্রশ্নটা করছি এখানে দেওয়া ছিল আর% মুনাফায় এক্স টাকার, আমরা যে কোনো একটা বছর দিয়ে নিই। এটা আমরা দিয়ে নিই, ধরো বছরের 4 বছরের সরল মুনাফা ও চক্র বৃদ্ধি মুনাফার ব্যবধান কত? আচ্ছা, ব্যবধান আর পার্থক্য কিন্তু একই কথা। ব্যবধান কত? প্রশ্ন লিখতে লিখতে বোর্ডের অর্ধেক জায়গা কি শেষ হয়ে গেল আমার। আচ্ছা, তারপরেও একটু প্রশ্নটা দেখেন আপনারা, আমি একটুই করি দেখি যে ঠিক আছে কিনা সবকিছু। হ্যাঁ, আপাতত সবই ঠিক আছে। তাহলে 6,500 টাকা আর% সরল মুনাফায় 4 বছরে মুনাফা আসলে কত হয়? 8,840 টাকা হয় এবং পরবর্তীতে এক্স টাকা বিনিয়োগ করা হয়। তো আমাদের প্রথম প্রশ্নে জানতে চেয়েছে যে আর এর মান নির্ণয় করো। দেন দ্বিতীয় প্রশ্নে জানতে চেয়েছে যে আর% সরল মুনাফায় এক্স টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হয়। এক্স এর মান নির্ণয় করো। এবং গ নং প্রশ্নে বলেছে আর% মুনাফায় এক্স টাকার 4 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কি ব্যবধান কত? তাহলে চলো আমরা আমাদের ক নং প্রশ্নে চলে যাই। ক নং প্রশ্নে জানতে চেয়েছে কি সরল মুনাফা, মানে যেটা আর এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ক নং প্রশ্নের সমাধান, ক নং প্রশ্নের সমাধান খেয়াল করে দেখবা যে এখানে 6,500 টাকা আর% সরল মুনাফায় কয় বছরে? 4 বছরে মুনাফা আসলে কত হয়েছে? 8,840 টাকা। ঠিক আছে, এইখান থেকে মূলত 4 বছরের মুনাফা আসলে দেওয়া আছে 8,840 টাকা। আচ্ছা, তাহলে আমরা যেটা পাই আর কি প্রশ্ন থেকে দেওয়া আছে আসল সমান কত টাকা? 6,500 টাকা। আর 4 বছরের কি দেওয়া আছে? 4 বছরে মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসল 4 বছরের মুনাফা আসল কত দেওয়া আছে?
8,840 টাকা। তাহলে তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে জানো যে মুনাফা আসল সমান কি? মুনাফা আসল সমান হচ্ছে আসল যোগ মুনাফা। তাহলে আমরা যদি 4 বছরের মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো? 4 বছরের মুনাফাটা পাবো। তাহলে আমরা এখানে লিখি, সুতরাং 4 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা, তাহলে 4 বছরের মুনাফা কত হবে? মুনাফা আসল হচ্ছে 8,840, আর এখান থেকে আসল কত টাকা? 6,500 টাকা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কত পাবো আমরা? 2,340 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের মুনাফা পাওয়া গিয়েছে, আমাদের সময় দেওয়া আছে 4 বছর, এবং আমাদের আসলও দেওয়া আছে কি 6,500 টাকা। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস জানি, যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I is equal to কি PRN। তাহলে আমরা লিখি এখান থেকে আমরা I equal PRN, এখান থেকে আমরা R এর মানটা বের করব। তাহলে আমরা লিখি যে আমরা জানি I equal PRN, বা আমাদের তো R এর মানটা বের করতে হবে, তাহলে R equal কি হবে? I by PN। এবার জাস্ট শুধু আমরা মানগুলো বসিয়ে দিয়ে শতকরা 100%, অর্থাৎ 100% কি করে দিব? গুণ দিয়ে দিব। তাহলে I এর মান কত হচ্ছে? 2,340, আর P হচ্ছে কত টাকা? তোমার 6,500 টাকা। আর এখানে N কত? কয় বছরের জন্য যেন? 4 বছরের জন্য। কত বছরের জন্য? 4 বছর। তাহলে N এর মানটা কত হবে? 4। তাহলে গুণ দিতে হবে কত দিয়ে? 100% দিয়ে। কারণ যে শতকরা যে মুনাফার হারটা, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, তার মানে হচ্ছে মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হার সাধারণত কি করা হয়? শতকরায় প্রকাশ করা হয়। আর যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হলে কত পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু 100% দিয়ে গুণ করে দিয়েছি। আমি সরাসরি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি যেন দ্রুত করতে পারি। তাহলে 2,340 গুণন হচ্ছে 100, এর সাথে ভাগ হবে কত? 6,500 গুণন হচ্ছে কত? 4। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্সার বের হয়েছে কত? 9। কত বের হইলো? 9%। তাহলে আমরা কি লিখবো এখন? আর এর মান বের করতে বলছে, এখানে কিন্তু আর পার্সেন্টের মান বের করতে বলে নাই। ঠিক আছে, তাহলে আমরা লিখি, সুতরাং আর এর মান কত পার্সেন্ট? 9%। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, একটু দেখেন। ওকে, এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই। হ্যাঁ, গরম লাগতেছে খুব, আমার ঠান্ডা লাগতেছে, বুঝতেছি না কি হবে। নিশ্চিত ঠান্ডা লাগবে। তারপর সুস্থতা কিন্তু একটা বড় নিয়ামত আল্লাহ তাআলার। হ্যাঁ, আমরা সব সময় দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের পরিবারের সবাইকে এবং আমাদের প্রতিবেশী এবং দুনিয়ার সবাইকে কি সুস্থ রাখুন। আসলে এটা তো আসলে সম্ভব না, মানে যেভাবে আমরা দেখে আসছি ইতিপূর্বে। তবে হ্যাঁ, দোয়া করলে তো আর অসুবিধা নেই, আল্লাহ চাইলে সবাইকে সুস্থ করে দিতে পারেন। ঠিক আছে, আমরা যারা অসুস্থ আছি তারা নিজেদের জন্য দোয়া করব, আমাদের পরিবার পরিজন আপন জনের জন্য অবশ্যই দোয়া করবো যেন আল্লাহ তাআলা সবাইকে কি করে? সুস্থতা দান করে। আচ্ছা, এবার আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাই। তো দেখো খ নং প্রশ্নে কি বলছে? খ নং প্রশ্নে বলছে R% সরল মুনাফায় X টাকা 4 বছরে মুনাফা আসলে কত হয়? 10,200 টাকা হয়। ওকে, X এর মান কত? এখন প্রশ্ন হচ্ছে R%, আর এর মান কত পেয়েছিলাম? 9%, কিন্তু আমরা দেখিয়েছি R% মানে কি 9%। তাহলে আমরা এভাবে লিখবো যে ক হতে পাই R% সমান কত? দেখো আর এর মান পেয়েছিলাম 9, কিন্তু আমি মনে হয় 9% লিখে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। আমরা জানি সমাধান ক হতে পাই R% ইকুয়াল কত? 9%। ওকে, তাহলে 9% এর মানে কি? বার্ষিক 100 টাকায় R% মানে কি? আর মানে হচ্ছে কি বার্ষিক মুনাফার হার। R% সমান কত পার্সেন্ট? 9%। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? 9 টাকা। আচ্ছা, তাহলে আমরা লিখি এখানে, অর্থাৎ এই যে R% মানে কি? R% এর মানে হচ্ছে 100 টাকার, কত টাকার বলেন?
100 টাকার 1 বছরের মুনাফা। কয় বছরের মুনাফা? 1 বছরের মুনাফা 9 টাকা। কিন্তু R% সরল মুনাফা, এই টাকাটা মূলত কয় বছরের জন্য রাখা হয়েছে? 4 বছরের জন্য। কয় বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে আমরা আগে বের করে নিই যে 100 টাকার 4 বছরের মুনাফা কত হয়। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা বেশি হবে, তার মানে 9 গুণন কত? 4 টাকা। ঠিক আছে, কত টাকা তাহলে? 36 টাকা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি না 100 টাকায় 4 বছরের মুনাফা আসল হবে 100 টাকা। সুতরাং 100 টাকায় 4 বছরে মুনাফা আসল কত টাকা হবে তাহলে? 100 যোগ 36 টাকা, তার মানে কত টাকা? 136 টাকা। তাহলে তোমরা আমাকে বলো, যদি মুনাফা আসল 136 টাকা হয় তাহলে আসল কত টাকা? এই যে 100 টাকা। কারণ আমার কি 100 টাকায় কি মুনাফা আসল কত হয়েছে? 136 টাকা। কত টাকা? 136 টাকা। এই 136 টাকা হচ্ছে কি আমার মুনাফা আসল। তাহলে আমরা কি এইভাবে বলতে পারি না মুনাফা আসল 136 টাকা হলে আসল কয় টাকা? আসল 100 টাকা। তাহলে দেখো এখানে বলেছিল যে R% সরল মুনাফায় x টাকা। কত টাকা বলতো? x টাকা। x টাকা 4 বছরের মুনাফা আসলে কত হয়েছে? 10,200 টাকা হয়েছে। তাহলে এই যে x টাকা, এই x টাকা হচ্ছে মূলত কি আমার আসল। এই x টাকা মানে কি আমাদের আসল। অর্থাৎ আমাদের কি বের করতে হবে যে কত আসলের জন্য, অর্থাৎ কত টাকার জন্য 4 বছরের মুনাফা আসলে কত টাকা হবে? 10,200 টাকা হবে। অর্থাৎ আসল কত টাকা হলে 4 বছরের মুনাফা আসলে কত হবে? 10,200 টাকা হবে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা কিন্তু এখন এইভাবে লিখতে পারি যে এই যে এখান থেকে যে মুনাফা আসল 136 টাকা হলে আসল কয় টাকা? 100 টাকা। এখানে 4 বছর উল্লেখ করার দরকার নেই, কারণ এখানেও 4 বছর লেখা আছে আর এখানেও কি আছে? দেখো এখানেও 4 বছর আছে। তাহলে এখানে আমাদের 4 বছর আর নতুন করে লেখার দরকার নেই, লিখলেও কোনো কি নাই, অসুবিধা নাই। তাহলে এইভাবে আমরা লিখি যে মুনাফা আসল, এখানে লিখে নাও, এখানে না লিখলেও হবে। মুনাফা আসলে একটু ছোট করে লিখতেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমারটা শুনে শুনে খাতায় লিখতে পারেন। মুনাফা আসল 136 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে, কয় টাকা হলে? 1 টাকা হলে আসল কত হবে? কম হবে না? কম হলে কি ভাগ, অর্থাৎ 100 ভাগ কত? 136 টাকা। তাহলে সুতরাং মুনাফা আসল আমাদের প্রশ্নে কত দেওয়া আছে? 10,200 টাকা। তাহলে আমরা লিখি সুতরাং মুনাফা আসল 10,200 টাকা হলে আসল কি হবে? বেশি হবে না? অর্থাৎ তাহলে কি 100 এর সাথে গুণ দিতে হবে কত? 10,200। হ্যাঁ, 10,200 ভাগ কত হবে? 136। কত হবে? 136। তাহলে আমি একটু ক্যালকুলেটরের সাহায্যে দ্রুত করে ফেলি। তাহলে আমরা গুণ দেই, 100 গুণন হচ্ছে 10,200 ভাগ হবে তোমার 136। রেজাল্ট আসছে কত? 7,500 টাকা। কত টাকা? 7,500 টাকা। ঠিক আছে, এই 7,500 হচ্ছে কি আমাদের আসল, এবং এই 7,500 হচ্ছে কি আমাদের এক্স এর মান। কারণ 7,500 টাকার জন্যই 4 বছরের মুনাফা আসল কত হবে? 10,200 টাকা হবে। আর এই 7, তার মানে এখানে আসল কত? 7,500 টাকা। আর এই যে দেখো এখানে বলছে R% সরল মুনাফা x টাকা, 4 বছরের মুনাফা আসলে তো হয়, তার মানে x টাকা মানে কি? x টাকা হচ্ছে কি আসল টাকা, আর সেই আসল টাকা কত টাকা? 7,500 টাকা। তাহলে আমরা লিখি সুতরাং x এর মান নির্ণয় করতে বলছে, তাই না? সুতরাং x এর মান সমান হচ্ছে কত টাকা? 7,500 টাকা। তাহলে তোমরা লিখে দাও, অতএব, আচ্ছা এখানে তোমরা টাকা এটা উল্লেখ না করলেও পারো, কারণ এখানে তো বলাই আছে x টাকা বিনিয়োগ করে, আর এখানে প্রশ্নে জাস্ট বলছে x এর মান কত। তাহলে x এর মান কত? 7,500। অতএব x ইকুয়াল কত? 7,500।
এটাই হচ্ছে কি আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার। একটু দেখে নাও। ওকে, ঠিক আছে, লাইভ কন্টিনিউ হচ্ছে। মানে এটা আসলে আমার একটু বারবার একটা করে অঙ্ক করার পরে একটু চেক দিতে হয়, কারণ হচ্ছে এটা আমি একাই নিজেই সবকিছু ক্যামেরা সেটআপ বা যাই বলেন না কেন সবকিছু নিজেই করতেছি বা নিজেই করি, ঠিক আছে? সেজন্য আমাকে কি একটা অঙ্ক করার পর আবার দেখতে হয় যে লাইভটা কন্টিনিউ হচ্ছে কি হচ্ছে না। ওকে, এবার আমরা আমাদের তৃতীয় প্রশ্নে চলে যাব। তো তৃতীয় প্রশ্নের সমাধানটা একদমই ছোট হবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আর এক্স টাকা এক্স এর মান কত পেলাম? 7500 কিন্তু পেলাম, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে আর এর মান কত পেয়েছিলাম? 9। কত পেয়েছিলাম? 9। ঠিক আছে, এখন আমরা দেখি গ নং প্রশ্নের সমাধানটা করি। এবং এই গ নং প্রশ্নের সমাধান করার সাথে সাথে আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের জন্য যে আমি 4টি সৃজনশীল নিয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, সেই 4টি সৃজনশীল কি হয়ে যাবে? সম্পন্ন হয়ে যাবে। এবং আশা করি এই 4টি সৃজনশীল যে আজকে আমি করালাম, এই 4টি সৃজনশীল থেকে বার্ষিক পরীক্ষায় ইনশাআল্লাহ হুবহু না থাকলেও এই নিয়মের মধ্যে থেকে আপনি একটা সৃজনশীল হয়তো বা পরীক্ষায় পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা গ নং প্রশ্নের সমাধান করি। গ সমাধান, সমাধান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা খ হতে পাই, খ হতে পাই x সমান কত? 7500। ঠিক আছে, এখন আমাদের বলছে আর পার্সেন্ট মুনাফায়, আর মানে কত? 9। আর পার্সেন্ট মানে কত? 9। আবার ক হতে পাই, ক হতে পাই আর পার্সেন্ট মানে কত পার্সেন্ট? 9%। ওকে, তাহলে দেখো এখানে আমাদের x মানে হচ্ছে কত? 7500, মানে এই 7500 হচ্ছে কি আমাদের আসল। আর আর পার্সেন্ট হচ্ছে কত? সমান 9%, অর্থাৎ বার্ষিক মুনাফার হার কত পার্সেন্ট? 9%। এবং দেখো সময়ও দেওয়া আছে, সময় কত? 4 বছর। তাহলে এখানে আমরা লিখে নেই সময় n সমান কত দেওয়া আছে? 4 বছর। ওকে, তাহলে চলো আমরা কিন্তু ক নং হতে আরেকটা জিনিস পেয়েছিলাম। ক নং হতে কিন্তু আমরা যে মুনাফাটা পেয়েছিলাম সেটা ছিল কিন্তু মূলত সরল মুনাফা। সেটা মূলত কি ছিল? সরল মুনাফা। আচ্ছা, আমরা যদি এখন 4 বছরের জায়গায় চেঞ্জ করে মনে করে এখানে আমরা দিয়ে দিলাম 5 বছর। কত দিয়ে দিলাম? 5 বছর। তাহলে এখানে চেঞ্জ হয়ে গেল, তাহলে আমাদেরকে নতুন করে করতে হবে যদি প্রশ্ন যদি একটু ভিন্নভাবে আসে। তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল কি? সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল কি? পি আর এন, যেখানে পি হচ্ছে কি? 7500 মানে আসল, আর আর হচ্ছে কত? 9%, আর এন তো 5 বছর। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই সরাসরি। তাহলে পি কত হবে এখানে? 7500, কারণ এখানে আমাদের প্রশ্নে বলছে এক্স টাকার। কত টাকার? এক্স টাকার। এক্স টাকা এটা হচ্ছে কি? আসল। তাহলে আসল কত? 7500। আর কত পার্সেন্ট? 9%। 9% মানে কত? 9/100। তোমরা এটাও লিখতে পারো, অথবা তোমরা লিখতে পারো 0.09। কি লিখতে পারো? 0.09, কারণ 9%কে যদি তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে সেটা কত হবে? 0.09 হবে। আর এইখানে আমাদের এন কত দেওয়া আছে? 5। ঠিক আছে, শেষে জাস্ট লিখে দাও টাকা। আমি একটু দ্রুত করার জন্য ক্যালকুলেটরের সহায়তা নিচ্ছি। তাহলে 7500 গুণন হচ্ছে 0.09 গুণন হচ্ছে কত? 5, কত হচ্ছে? 3375 টাকা। কত টাকা হচ্ছে? 3375 টাকা। এটা হচ্ছে কি আমার সরল মুনাফা। এটা হচ্ছে কি? সরল মুনাফা। তাহলে লিখি সুতরাং সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা। তাহলে আমরা কত পেলাম? 3375 টাকা। আচ্ছা, আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় নাই। আমরা তো জাস্ট সরল মুনাফাটা বের করছি, আমাদের কি বের করতে হবে? চক্রবৃদ্ধি মুনাফাটাও কি করতে হবে? বের করতে হবে। এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করার পর আমরা দেখব যে আসলে পার্থক্য কত হয়। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আপনাকে কি করতে হবে? চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিতে হবে। তো আমি চাচ্ছি যে ঐকিক নিয়মে না করে সূত্রের মাধ্যমে করে দিই। এটা আপনাদের কি সময় বাঁচাবে, এবং আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আপনার জন্য কি হবে? অনেক সুবিধা হবে। তাহলে জাস্ট আপনি লিখে দিবেন যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান,
আমরা জানি চক্র বৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন না লিখে একদম চক্রবৃদ্ধি মুনাফা এটা লিখে দিই, এটাই বেটার হবে। আর এটা মনে হয় আপনারা জানেনও, যেহেতু একদম অষ্টম শ্রেণীর একদম আমরা কি শেষ পর্যায়ে চলে আসছি, তাহলে আমার বিশ্বাস এটা আপনারা জানেন। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে কি সি মাইনাস পি। এখানে সি হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, আর তাহলে সি হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, আর চক্রবৃদ্ধি মূলধন সমান আপনি কি জানেন পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার কি এন মাইনাস কি এই যে আমাদের পিটা রয়ে গেছিল এই পি। এবার আমরা জাস্ট কি করব, মানটা বসাই দেব। পি এর মান কত 7500, 1 প্লাস আর এর মান কত 0.09, আর এন মানে কি সময়টা কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে এখানে পাওয়ার কত হবে 5, বিয়োগ কত হবে পি এর মান বসিয়ে দেন 7500। তাহলে দেখি আমরা করি একটু, 7500 গুণন হচ্ছে 1 যোগ 0.09 অর্থাৎ 1.09, তার পাওয়ার হচ্ছে কত, তার পাওয়ার হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তাহলে রেজাল্ট যত আসতেছে সেটা হচ্ছে 11,539, 11,539,679,679,66। ঠিক আছে, 679,66 এটা ক্যালকুলেটরে দেখাচ্ছে, আর বিয়োগ করতে হবে কত টাকা 7,500 টাকা। তাহলে মাইনাস দিয়ে দেই, মাইনাস হচ্ছে কত 7,500, তাহলে কত আসতেছে 4,039,769,662। আসলে এত নেওয়ার দরকার নাই, আপনি চাইলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি দশমিকের পর 2 ঘর নেই, তাহলে দেখেন 7 9 দশমিক সংখ্যার নিয়ম অনুযায়ী আপনি জানেন যে আমি যত ঘর পর্যন্ত নিব তারপরের ঘরের অঙ্কটা যদি 5 এর অধিক হয়, কত হয় 5 এর চেয়ে বেশি হয়, তাহলে কি পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করে দিতে হয়। তাহলে দেখেন 7 এর পরে কত আছে 9 আছে না, তাহলে এটা কি 5 এর চেয়ে বেশি না, সেজন্য আমি কি করব 7 এর সাথে 1 যোগ করে দিই। তাহলে 7 এর সাথে যদি আমি 1 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, এখানে 6 8 হয়ে যাবে। কত হয়ে যাবে বলেন, 6 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে তাহলে আরেকবার করি, 11,539.68 বিয়োগ হচ্ছে কত 7,500, তাহলে রেজাল্ট আসবে কত যে 4,039.68, 4,039 কত 68। আহা, শেষ পর্যায়ে এসে মার্কারও ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। আচ্ছা, 68 টাকা, এটা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, সুতরাং কি পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে গেলাম। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম 4,039.68 টাকা। এবার আমাদের কি করতে বলছে, ব্যবধান বের করতে বলছে। ব্যবধান মানে কি পার্থক্য, তাহলে আমরা এখন পার্থক্যটা জাস্ট বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে একটু এই প্রথম অংশটা একটু মুছে দিলাম। হ্যাঁ, প্রথম অংশটা কি করলাম, একটু মুছে দিলাম। যদি কেউ না বুঝে থাকেন আমি আবারও বলতেছি, আরেকবার দেখে নেবেন। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা এখানে লিখব যে সুতরাং এই যে এই লাইনের পরে কিন্তু হবে এটা, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কি বলেন ব্যবধান সমান। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম 4,039.68 টাকা। তাহলে লিখি 4,039.68, আর সরল মুনাফা কত পেয়েছি 3,375, বিয়োগ কত 3,375 টাকা। ঠিক আছে, এখানে লিখে দেন টাকা। ওকে, তাহলে এখন আপনি বিয়োগ করেন 4,039.68 থেকে 3,300 কত টাকা 75 টাকা। তাহলে বিয়োগ করলে আপনি পাচ্ছেন হচ্ছে 664.68 টাকা। কত পাচ্ছেন
664.68 টাকা। এটাই হচ্ছে কি আমার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কি পার্থক্য। শেষে লিখে দিবেন, শেষে অতএব না লিখলেও হবে, কারণ আপনি এখানে সুতরাং দিয়ে ফেলছেন, তবে দিয়ে দেওয়া কি বেটার। তাহলে লিখে দিই, অতএব 664.68 টাকা। ঠিক আছে, এই তো আমাদের শেষ। আচ্ছা যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলেন, অথবা যারা আমার পরিচিত আছেন যারা ক্লাসটি দেখলেন বা দেখবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন আমার সাথে থাকার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সব সময় সততার সাথে চলবো, ঠিক আছে? আসলে দুনিয়াতে আমাদের সময়টা কিন্তু খুবই কম, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। তাহলে কি দরকার আছে আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার জন্য, আরেকজনের হক নষ্ট করার জন্য, বা আরেকজনকে ঠকানোর চিন্তা, বা অন্যের কি সমালোচনা করা। যদিও আমি আসলে নিজেও স্বীকার করি আমি অন্যজনের সমালোচনা করি, কিন্তু এই অভ্যাসটা আসলে আমাদের কমাতে হবে। তো আমরা চেষ্টা করবো, যেহেতু দুনিয়ার জীবনটা খুবই অল্প সময়ের, চেষ্টা করবো যতটুকু আর কি ভালো থাকা যায়, এবং আমরা যেন আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করি। শুভরাত্রি, ভালো থাকবেন, খোদা হাফেজ।